আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জুনাইদ ভাই? নূর আপা ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই চা পাচ্ছেন নাকি? ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাডামের দেখি আজকে নতুন আইডি। এটা ওই যে আমার মেয়ের, ওই যে আমারটা আসে না তো, এটার জন্য। আসে না মানে? মানে ওই যে ওই ইয়েতে আমার মোবাইলে হয় না, এটার জন্য। এটা আমার মেয়ের মোবাইল। হয় না কেন? এটা না হওয়ার পিছনে কারণটা কি? হবে না কেন? তা তো জানি না, এখন মোবাইল চেঞ্জ করতে হবে কিনা। আরে বললো যে না, হবে না, আমার মোবাইল মোবাইলে হবে না, এটার মোবাইল চেঞ্জ জন্য। করতে হবে কেন? হয় না আর কি। চেষ্টা করেছে আমার মেয়ে, ওকে দোকানে ঠিক করতে হবে কিনা জানি না। এক এই জন্য সময় নিয়ে ওই বের করে দেয় ওর মোবাইলে। আমি বললাম যে এক আমাকে স- একটু বের এক করে সময় দিও। নিয়ে আইসেন, আমি চেক করে দেখবো কি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার মেডিসিন রেডি ম্যাডাম। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কালকে এসে ইনশাল্লাহ নিয়ে যাবো না। আচ্ছা, আপনি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবেন? আজকে ওই নার্ভাস সিস্টেম সম্পর্কে আলাপ করবো। অনেক ভাস্ট, নার্ভাস সিস্টেমটা বড়, দেখি শেষ করতে পারি কিনা। নার্ভাস আমি সিস্টেম ছবি তো অনেক ছবি অনেক দিয়েছি। বড়। হ্যাঁ, ছবি দিয়েছি। আম, আহ, 5টা ছবি দিয়ে 8টা ছবি দিয়েছি মোট, মানে 8টা শীট, 5টা ছবি দিয়েছি নার্ভাস সিস্টেমের। আচ্ছা, এই যে জুনায়েদ ভাই শেয়ার করতেছে ছবি। প্রথমে একটা, প্রথম 2টা দিলেই হবে প্রথমে। হুম। শুরু করব। উম, শুরু করে দেন, সময় তো নাই, সময় আমাদের তো হ্যাঁ, সেটা এক শর্ট। এক ঘন্টার টাইম। আপনার আধা ঘন্টা নিলে আমি আধা ঘন্টাতে পরে। আমার যদি আধা ঘন্টা শেষ না হয় তাহলে আপনি শুরু করে দিয়েন আধা ঘন্টা পরে। এই যে আধা ঘন্টা পরে আপনি ছেড়ে দিয়েন। আপনি প্রয়োজনে 2টা ক্লাসে নেন, একটা কোর্সে তো শেষ করার দরকার নেই। হ্যাঁ। হুম। আচ্ছা, গত ক্লাসে আমরা কোষ সম্পর্কে বলেছিলাম যে কিছু কোষ মিলে টিস্যু তৈরি হয়, কিছু কিছু টিস্যু মিলে অর্গান তৈরি হয়, ও কিছু অর্গান মিলে সিস্টেম তৈরি হয়। এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র প্রায় 86 মিলিয়ন কোষ দিয়ে তৈরি। এই কোষের নাম হচ্ছে নিউরন। নার্ভাস সিস্টেমকে বোঝার জন্য আমি 5টা ছবি দিয়েছি। প্রথম 2টা ছবির দিকে তাকালে আমরা দেখতে পাবো যে অন্যান্য কোষের মতোই নিউরনের মধ্যে আছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ও সেল মেমব্রেন। কিন্তু এক্সট্রা যেটা আছে তা হলো ডেনড্রাইট, অর্থাৎ কোষের মাথায় সুতার মতো এক ধরনের জিনিস আছে, যা একটি নিউরনকে অন্য একটি নিউরনের সাথে যুক্ত করে ও 2 নিউরনের মধ্যে ইনফরমেশন আদান প্রদান করে।
এরা হচ্ছে নিউরো ট্রান্সমিটার নামে একটা পদার্থ বের হয়, যার মাধ্যমে এরা ইনফরমেশন, খবরাখবর একজনের মধ্যে আরেকজনে আদান প্রদান করে। আরো একটা লম্বা দণ্ডের মতো পদার্থ থাকে যার নাম হচ্ছে অ্যাক্সন। এই অ্যাক্সন এবং সেল মেমব্রেন একটা কভারিং, একটা আবরণ দিয়ে ঘেরা থাকে, তার নাম হলো মাইলিন শীথ। তো একটা নিউরন আর একটা নিউরনের সাথে যুক্ত হয়ে কাজ করে, কারণ শরীরের কোনো অংশ থেকে কোনো খবর ব্রেনে পৌঁছাতে এবং ব্রেন থেকে কোনো খবর শরীরের কোনো অংশে নিয়ে আসতে এই নার্ভকে অনেক লম্বা হতে হয়। তাই এক নিউরন অন্য নিউরনের সাথে যুক্ত হয়ে অনেক লম্বা হয়ে যায়। এভাবে ওরা কাজ করে। দুইটা নিউরনের মধ্যে যে সংযোগ স্থল, এর নাম হচ্ছে সিনাপস। এই নিউরন আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সেন্সরি নিউরন, একটা হচ্ছে মোটর নিউরন। সেন্সরি নিউরনটা হচ্ছে এরা সেন্স অর্গান থেকে ব্রেনে সিগন্যাল পাঠিয়ে দেয়। আমাদের সেন্স অর্গান কি আছে? চোখ, কান, চামড়া, নাক, জিহ্বা, এগুলো হচ্ছে সেন্স অর্গান। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, চামড়ায় আঘাত লাগলে ব্যথা অনুভব করি, নাকে ঘ্রাণ নেই, জিহ্বায় টেস্ট অনুভব করি। এসব সেন্সরি, এসব সেন্সেশন সেন্সরি নার্ভ দ্বারা পরিচালিত হয়। মানে এইসব সেন্সেশন গুলো সেন্সরি নার্ভ দিয়ে আমাদের ব্রেনে চলে যায়, তখন আমরা অনুভব করি এগুলো। এটা হলো সেন্সরি নিউরন। আর মোটর নিউরন হচ্ছে, মোটর মানেই হচ্ছে চলা, চলাচল, কাজকর্ম আর কি, এই ধরনের বোঝাচ্ছে। তো মোটর নিউরন সিগন্যাল পাঠায়, ব্রেন থেকে সিগন্যাল পাঠায় মাংসপেশি, গ্ল্যান্ডস, এগুলোতে। এর কারণে আমরা চলাফেরা করি, দাঁড়াই, কথা বলি, দৌড়াই, শ্বাস প্রশ্বাস নিই এবং অন্যান্য কাজ করি। তো আমরা মোটর এবং সেন্সরি নিউরন সম্পর্কে একটু জানলাম। এখন প্রশ্ন আসছে, স্নায়ুতন্ত্রের কাজ কি? কি কাজ করে স্নায়ুতন্ত্র? স্নায়ুতন্ত্র কি কাজ করে? আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি, কাজকর্ম এসব নিয়ন্ত্রণ করা স্নায়ুতন্ত্রের কাজ। নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র হরমোনাল সিস্টেমের সাথে, মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এর সাথে ফ্রেন্ডশিপ করে, অর্থাৎ এরা একসাথে হয়ে শরীরের সব কাজ করে। নার্ভাস সিস্টেমের একটি অংশ যার নাম হাইপোথ্যালামাস ব্রেনের মধ্যে থাকে। এ কি করে? সিগন্যাল দেয়, পিটুইটারি গ্ল্যান্ডকে সিগন্যাল দেয়। আর পিটুইটারি গ্ল্যান্ড তো মাস্টার গ্ল্যান্ড, সে এই সিগন্যাল পেয়ে সবগুলো হরমোন রিলিজ করে। পিটুইটারি গ্ল্যান্ড এসব হরমোন শরীরে পাঠিয়ে দেয়, শরীর তখন এই হরমোন দিয়ে বিপাক ক্রিয়া করে এবং শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে। এটা হচ্ছে গিয়ে নার্ভাস সিস্টেমের কাজ, শরীরকে সুস্থ রাখা, কর্মক্ষম রাখা। এবার আমরা 3 নম্বর ছবির দিকে তাকাই। 3 নম্বর ছবিতে নার্ভাস সিস্টেমের কয়টা অংশ আছে? পার্টস অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম আর অটোনমিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অর্থ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা শরীরের কেন্দ্রের দিকে থাকে, মাঝামাঝি থাকে। যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পার্ট হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। ব্রেন হচ্ছে মগজ, যা মাথার খুলির মধ্যে থাকে, এবং স্পাইনাল কর্ড হচ্ছে লম্বা দণ্ডের মতো, যা নীলদারার হাড়ের মধ্যে দিয়ে যায়। তো এই ব্রেন এবং স্পাইনাল কর্ড দিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি। ব্রেন সম্বন্ধে আমরা বলবো একটু পরে। এখন আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি সেটা বলি। পেরিফেরাল নার্ভাস সিস্টেম হলো প্রান্তিক নার্ভাস স্নায়ু। প্রান্তিক মানে প্রান্ত, সাইডের দিকে, মানে সাইড মানে চারিদিকে থাকে, প্রান্তে থাকে, দুই সাইডে থাকে। হ্যাঁ, সেন্টার তো ব্রেন এবং স্পাইনাল কর্ড তার পাশে থাকে। হ্যাঁ, অর্থাৎ আম, আহ, এটা হচ্ছে গিয়ে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি দিয়ে তৈরি? এটা হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ দিয়ে তৈরি। ক্রেনিয়াল নার্ভ মানে কি? ক্রেনিয়াম মানে হচ্ছে মাথার খুলি, ব্রেন, এগুলো বোঝাচ্ছে। ওই ব্রেন থেকে যে নার্ভগুলো আসে, সেটা 12 জোড়া। এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ দিয়ে এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ। স্পাইন তো নীলদারার হাড়, এই স্পাইন থেকে যে নার্ভ বের হয় সেটা হচ্ছে স্পাইনাল নার্ভ। তো 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ দিয়ে আমাদের প্রান্তিক স্নায়ুতন্ত্র অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা তৈরি। আর একটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম, মানে অটোমেটিক, নিজে নিজেই এরা কাজ করে, আমরা টেরই পাই না যে এরা কাজ করছে। অটোমেটিক, এটার জন্য এটাকে অটোনমিক নার্ভাস সিস্টেম বলে। এবার আসি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্বন্ধে একটু বলি। ব্রেন
ব্রেন সম্বন্ধে। ব্রেনের মাথায় 3 লেয়ারের একটা আমরা যদি টুপি পরিয়ে দিই, এটা হয়ে গেল মেনিনজেস। হ্যাঁ, স্পাইনাল কর্ডকেও 3 লেয়ারের একটা মেনিনজেসের ড্রেস পরিয়ে দিই। হ্যাঁ, তো এই লেয়ার বা এই 3 লেয়ারের টুপি মেনিনজেসের নাম হচ্ছে, এক একটা লেয়ারের নাম হচ্ছে, একটা লেয়ার হচ্ছে ডুরামেটার, একটা অ্যারাকনয়েড ম্যাটার, একটা পায়ামেটার। এসব লেয়ারের মধ্যে পানি থাকে। এই পানিকে বলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। হ্যাঁ, সেরিব্রো মানে ব্রেন, স্পাইনাল মানে স্পাইনাল কর্ড। এই দুই জায়গায় যেহেতু এই পানিটা থাকে, এই জন্য এটার নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই পানি কোত্থেকে আসে? প্রশ্ন হচ্ছে এই পানি কোত্থেকে আসে। ব্রেনকে যদি উপর থেকে সমানভাবে আমরা কাটি, মাঝখান থেকে থেকে একদিকের এক একটা অংশকে বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই দুই অংশের মধ্যে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকেল নামে দুইটা সুইমিং পুলের মতো থাকে। এর মধ্যে আছে এর মধ্যে অটোমেটিক্যালি মানে কলের টেপ আছে না, কলের সেরকম অ্যারাকনয়েড ভিলাই নামে পদার্থ আছে। এরা কি করে সব সময়ের জন্য এই পানি তৈরি করছে, এই সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড তৈরি করছে। তো এই পানি একটা নালি দিয়ে আরেকটা পুকুরের মতো একটা জায়গায় গিয়ে পড়ছে, ওর নাম হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল। এভাবে এই পানি আস্তে আস্তে নিচের দিকে নামে, ল্যাটারাল ভেন্ট্রিকেল থেকে থার্ড ভেন্ট্রিকেল, এ সেরিব্রাল ইকুইডাক্ট দিয়ে থার্ড ভেন্ট্রিকেল থেকে আরো নিচের দিকে নামে এবং স্পাইনাল কর্ডের চারিদিকে ছড়িয়ে পড়ে এই পানিটা। কোনো কারণে এই পানির স্রোতের পথে যদি কোনো প্রতিবন্ধকতা বা ব্লক সৃষ্টি হয়, তাহলে পানিটা ব্রেনের মধ্যে জমা হয়ে ব্রেনটা, মাথা টাথা সব ফুলে যায়। এর নাম হচ্ছে হাইড্রোকেফালাস। একবার আমরা একটা ছবি দেখেছিলাম, ওই যে একটা কেস দেওয়া হয়েছিল আমাদের গ্রুপে, মাথা বড় হয়ে গেছে বাচ্চাটার। এটা হচ্ছে হাইড্রোকেফালাস। এটার কারণটা হচ্ছে ওই পানির প্রবাহে ব্লক ব্লকের কারণে এটা হয়েছে। এখন আবার যদি এই যে 3টা লেয়ার মেনিনজেসের যে 3 লেয়ার দিয়ে ঢাকা, এখানে যদি কোনো ইনফেকশন হয়, সেটার নাম হলো মেনিনজাইটিস, স্পাইনাল মেনিনজাইটিস। আবার ব্রেনের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয়, তার নাম হচ্ছে এনকেফালাইটিস। ব্রেনকে আমরা এনকেফালামও বলি, কারণ আমরা এনকেফালাইটিস মানে ব্রেনের প্রদাহ। আহ, আর আমরা যদি ব্রেনের একটা ইসিজি করি, সেটা হলো ইলেকট্রো এনকেফালোগ্রাম, যেহেতু ব্রেনকে এনকেফালো আমরা নাম দিতে পারি। তাহলে মেনিনজেসের প্রদাহকে মেনিনজাইটিস এবং ব্রেনের প্রদাহকে আমরা এনকেফালাইটিস বলি। স্পাইনাল কর্ডের ভিতর একটা ক্যানেল আছে। এই ক্যানেলের মাঝে 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 চাপ সৃষ্টি হয়। যদি কোনো টিউমার ওটাকে ধাক্কা দেয় স্পাইনাল কর্ডটাকে, বা কোনো ডিস্ক যদি প্রোলাপস হয়ে পিছনের দিকে চলে যায়, তাহলে এই স্পাইনাল কর্ডের উপর চাপ সৃষ্টি হয়। তখন স্পাইনাল স্পাইনাল স্টেনোসিস হয়ে যায়। তখন আমাদের রুগী আসে, যে রুগী হাঁটতে পারে না, বসতে পারে না, প্রচন্ড কোমর ব্যথা ব্যথা অনুভব করে, স্পাইনাল স্টেনোসিস হয়ে যায়। তো এটা হলো স্পাইনাল কর্ডের ব্যাপার স্যাপার। এখন আমরা ব্রেনটা হচ্ছে ব্রেনের 3টা পার্ট আছে। আবার ব্রেন এবং স্পাইনাল কর্ড দিয়ে তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমরা ব্রেন সম্বন্ধে বলছি। ব্রেনের 3টা অংশ আছে, 3টা পার্ট আছে। যদি এটাকে কিভাবে আমরা বুঝবো এই 3টা পার্টকে? একটা হলো ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এখন এটা যদি আমরা ব্রেনটাকে একটা 3 তলা একটা বিল্ডিং এর সাথে তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারি সহজে। যেমন উপরের 3তলাকে যদি আমরা ফোর ব্রেন ধরি, দোতলাকে যদি আমরা মিড ব্রেন ধরি, নিচতলা থেকে যদি আমরা হাইন্ড ব্রেন ধরি, তাহলে আমাদের বোঝাটা সহজ হয়ে যায়। ফোর ব্রেন ফোর ব্রেন মানে যে উপরের তালাটা, এটা 2টা হেমিস্ফিয়ার, মানে ওইটাকে যদি অর্ধেক ভাবে কাটি, হ্যাঁ, 2 সাইডে 2টা হেমিস্ফিয়ার থাকে। এবং এইটা তৈরি হয় সেরিব্রাল কর্টেক্স দিয়ে। যে কোনো জিনিস কর্টেক্স মানে উপরের অংশ, সুতরাং ব্রেনের যে উপরের অংশ, সেটাকে আমরা সেরিব্রাল কর্টেক্স বলতে পারি। এই যে সেরিব্রাল কর্টেক্স খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। সামনের দিকে একটা ভাগ করতে পারি, এটার নাম হচ্ছে ফ্রন্টাল লোব। ব্রেনটাকে ফ্রন্টাল লোব, ফ্রন্ট মানে সামনে, সুতরাং ফ্রন্টাল লোব মানে সামনের যে অংশটাকে, সেটাকে আমরা ফ্রন্টাল লোব বলি। প্যারাইটাল মানে দুই সাইডে যে মাথার উঁচু উঁচু যে হাড্ডিটা থাকে, তার নিচে হচ্ছে প্যারাইটাল লোব থাকে, মানে দুই পাশে। আর টেম্পোরাল লোব হলো কানের একটু উপরে থাকে, উপরের অংশে ব্রেনের যে অংশটা থাকে তাকে হলো টেম্পোরাল লোব বলে। এবং অক্সিপিটাল মানে পিছনে, মাথার পিছনের দিকে যে লোব থাকে, তাকে আমরা অক্সিপিটাল লোব বলি। তো কথা বলা, চলাফেরা, ঘ্রাণ নেওয়া,
কানে শোনা, চোখে দেখা, চিন্তা করা, জ্ঞান বুদ্ধি এসব নিয়ন্ত্রণ করে এই সেরিব্রাল কর্টেক্স, মানে উপরের যে ফোর ব্রেনটা এটা নিয়ন্ত্রণ করে। আহ, এখন আমরা ফোর ব্রেনের ওইদিকে নিচের দিকে মানে 3 তলার ফ্লোরের দিকে, হ্যাঁ, ওখানে কিছু বেজাল গ্যাংলিয়ন থাকে এবং এই বেজাল গ্যাংলিয়নটা হলো সাবকর্টিক্যাল নিউক্লিয়াস থাকে এখানে বেজাল গ্যাংলিয়নের মধ্যে। এটা একটা গ্রুপ অফ নিউক্লিয়াস, ছোট 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 দানার মতো, এটাকে বলে সাবস্টান্সিয়া নায়াগ্রা বলে। এবং এটার মধ্যে থেকে ডোপামিন নামে এক ধরনের নিউরোট্রান্সমিটার তৈরি হয়। এই ডোপামিন গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে পার্কিনসন ডিজিজটা হয়। এবং এটা থাকে হলে গ্যাংলিয়ন থাকে হলো ফোর ব্রেনের মানে প্রথম তলা নিচ তলা আর কি, প্রথম তলার ফ্লোরে থাকে আর কি, ফোর ব্রেনের নিচে থাকে। তো আমরা যে পার্কিনসনিজমের রোগীগুলি দেখি যে হাত পা কাঁপছে, এর কারণ হচ্ছে ডোপামিনটা থাকে না, কারণ ওখানকার যে গ্যাংলিন গুলো নষ্ট হয়ে যায়, ওখান থেকে যে ডোপামিন ঠিক মতো তৈরি হতে পারে না, তখনই হাত পা গুলো কাঁপতে থাকে। তো এরপর আমরা মিড ব্রেন অর্থাৎ দোতলায় কি থাকে, মাঝামাঝি ব্রেনের মাঝামাঝি অংশে থ্যালামাস থাকে, হাইপোথ্যালামাস থাকে এবং থার্ড ভেন্ট্রিকল থাকে। ওই যে সুইমিং পুলের যে পুকুরটার কথা বললাম যে থার্ড ভেন্ট্রিকল থাকে, এবং এখানে হরমোনাল গ্ল্যান্ড সব থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে, পিনিয়াল গ্ল্যান্ড থাকে, এগুলো হচ্ছে মিড ব্রেনের মধ্যে থাকে। এরপর হচ্ছে হাইন্ড ব্রেন হলো নিচের তলা। এখন নিচের তলার নিচের অংশে কি কি থাকে, সেরিবেলাম থাকে। সেরিবেলাম আমরা বলছি, সেরিব্রাম হচ্ছে পুরা ব্রেনটা, আর সেরিবেলাম হচ্ছে নিচের অংশের, ব্রেনের নিচের অংশের পিছনের অংশ, নিচতলার মানে 3 তলা বিল্ডিং এর নিচতলার পিছনে থাকে। এবং এটা শরীরকে ব্যালেন্স রাখে। কারো যদি বেলার পলসি হয়, বা সেরিব্লামে কোনো সমস্যা হয়, তার বডির ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, ঠিক মতো দাঁড়াতে পারে না, একদিকে পা দিলে আর একদিকে পাটা চলে যায় এরকম। এরপরে তাহলে হাইন্ড ব্রেন আমরা 3টা জিনিস দিয়ে তৈরি, একটা সেরিবেলাম, পন্স এবং মেডুলা। সেরিবেলাম তো পিছনের দিকে থাকে, পন্স থাকে সামনের দিকে একটু উপরের দিকে, এবং মেডুলা থাকে তার নিচে। এবং এই পন্সের মধ্যে মোটর এবং সেন্সরি যে ইম্পালস গুলো আসে সেগুলো অ্যানালিসিস হয় পন্সের মধ্যে। এবং মেডুলা যেটা থাকে পন্সের নিচে থাকে, মেডুলা অবলঙ্গাটা বলে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে শরীরের ভাইটাল অর্গানগুলো নিয়ন্ত্রণ হয়। যেমন এখানে থাকে হচ্ছে কার্ডিয়াক সেন্টার থাকে, মানে যেটা দিয়ে হার্টের নিয়ন্ত্রণ হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ন্ত্রণ হয়, রেসপিরেটরি সেন্টার থাকে, ভ্যাসোমোটর সেন্টার থাকে। সুতরাং এই মেডুলাটার বিভিন্ন ধরনের ভাইটাল অর্গানের সেন্টার থাকে। এবং এই মেডুলা যেখানে শেষ হয়, সেই মেডুলা যেখানে শেষ হয় সেখান থেকে আমাদের স্পাইনাল কর্ডটা তৈরি হয়। এবার আমরা স্পাইনাল কর্ডটা তৈরি হয় তো মেডুলার পরে। এখন আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম সম্পর্কে একটু বলবো। পেরিফেরাল মানে যে প্রান্তীয় নার্ভাস সিস্টেম, যেটা দুই সাইড থেকে আসছে। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আসছে ব্রেন থেকে, এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ আসছে স্পাইন থেকে। এখন ক্রেনিয়াল নার্ভ যেটা ব্রেন থেকে আসছে, এরা হচ্ছে 12 জোড়া। এটা এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, নার্ভের নামটা একটু বলি। এটা এটা আমার মুখস্থ ভুলে গিয়েছিলাম, পরে ওই যে রবীন বর্মন স্যারের ভিডিওতে যখনই উনি কস্টিক আমার কথা বলেন না, তখনই উনি এই মানে 12টা ক্রেনিয়াল নার্ভের কথা বলেন, ওখান থেকেই মুখস্থ হয়ে গেছে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজিমিনার, অ্যাবডুসেন্ট, ফ্যাসিয়াল, ভেস্টিবুলো ককলিয়ার, গ্লোসোফারিঞ্জিয়াল, ভ্যাগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। এই নার্ভগুলোর কি কাজ? অলফ্যাক্টরি নার্ভ আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করে, অপটিক নার্ভ আমাদের দেখতে সাহায্য করে, তারপরে হচ্ছে অকুলোমোটর চোখের মাংসপেশিগুলি নড়াচড়ায় হেল্প করে, এবং ফ্যাসিয়াল নার্ভ ফ্যাসিয়াল এক্সপ্রেশনকে ঠিক করে। ওই যে ফ্যাসিয়াল পলসি, বেলস পলসি হয়ে গেলে আমাদের মুখ একদিকে বাঁকা হয়ে যায় না, এই ফ্যাসিয়াল নার্ভটা, এটা এই ক্রেনিয়াল নার্ভ ফ্যাসিয়াল নার্ভটা এখানে হয় কানের ভিতরে, এটা ফ্যাসিয়াল ক্যানেলে ওখানে কম্প্রেস হয় আর কি ইনফ্লামেশনের কারণে, এই জন্য ফ্যাসিয়াল নার্ভ ফ্যাসিয়াল পলসি করে আর কি। আবার ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ মানে কানে শুনতে সাহায্য করে। তো আরেকটা নাম হচ্ছে আরো এক একটা নার্ভে এক একটা কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। এরপর হচ্ছে ভ্যাগাস নার্ভ, বিশ্ববিখ্যাত ভ্যাগাস নার্ভকে আমি তো ভ্যাগাবন বলি, কারণ সেই ব্রেন থেকে এসে সেই হার্টকে সাপ্লাই দিবে।
ইসোফেগাসকে সাপ্লাই দিবে, পুরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টকে সাপ্লাই দিবে, রেসপিরেটরি সিস্টেমকে সাপ্লাই দেয়। এই জন্য এর নাম হচ্ছে ভেগাস নার্ভ, ভেগাবন আর কি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ভ্যাগাস নার্ভের কারণে যে বমি টমি হয়, বিভিন্ন সমস্যা হয়। তো যাই হোক, এটা হলো প্রান্তীয় নার্ভাস সিস্টেমকে আমরা চিনলাম। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ স্পাইনাল কর্ড থেকে দুই সাইড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে সাপ্লাই দেয়। এখন আমরা যদি 4 নং ছবির দিকে আমরা তাকাই, এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সিম্প্যাথেটিক, একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম মানে সিম্প্যাথি ক্রিয়েট করে, তাই না? কিন্তু এটার অ্যাকশনটা পুরা উল্টা, মানে সিম্প্যাথি মানে কোনো সিম্প্যাথি নাই। হ্যাঁ, এর হচ্ছে গিয়ে কাজ হলো গিয়ে পালপিটেশন করা। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভেট হয়, হার্টের পালপিটেশন বেড়ে যাবে, মাথা ঘোরাবে, একটু দাঁড়ালেই মাথা ঘোরাবে, প্রেশার বেড়ে যাবে, হাই হয়ে যাবে, ব্লাড সুগার বেড়ে যাবে, ওবিসিটি, মেটাবলিজম প্রবলেম এবং ক্যান্সার মতো অনেক অনেক রোগ হতে পারে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলে। হ্যাঁ, এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন অ্যাক্টিভেট হয়? আমরা যদি খুব অ্যাংজাইটিতে থাকি, ক্রনিক স্ট্রেস, অ্যাঙ্গার, স্ট্রেন এগুলোতে যদি থাকি, তাহলে এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়। সেই জন্য আমাদের অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, অ্যাঙ্গার এগুলোকে প্রশ্রয় দিতে হয় না। তাহলে আমাদের আমাদের সবকিছু নর্মাল থাকলেও আমাদের ব্লাড সুগার বেড়ে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে এবং পালপিটেশন বা অন্যান্য সমস্যা হতে পারে। এটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটা কিন্তু অটোনমিক, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতেও পারছি না, এটা আমাদের কন্ট্রোলে নেই। এবং প্যারাসিম্পাথেটিক হলে তার পুরা উল্টা, প্যারাসিম্পাথিক নার্ভাস সিস্টেম এটা কুল করে। অনেক পদ্ধতি আছে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করার। কুল করলে আমাদের বডি নর্মাল পজিশনে চলে আসে। তো তো এবার কিছু টার্ম আছে, এই টার্মগুলো সম্বন্ধে তো আমরা জানি। সেরিব্রাম মানে পুরা ব্রেনকে আমরা বোঝাই, পুরা 3 তলাটা অর্থাৎ পুরা ব্রেনটা। যেমন সেরিব্রাল পলসি যদি হয়ে যায়, আমাদের সেরিব্রাল পলসিটা অনেক অনেক কমন আর কি। ওই যে হাত পা নড়াতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, ছোটবেলা, আবার বড় হলেও অনেক সময় হয় সেরিব্রাল পলসি। আর সেরিবেলাম তো আমরা ওই যে নিচের অংশের পিছনের দিকে থাকে, বডিকে ব্যালেন্স করে। আর এনকেফালো তো বলতে যে পুরা ব্রেনটাকে বোঝায়, এনকেফালাইটিস হয়, ইইজি করি আমরা, ইলেকট্রোএনকেফালোগ্রাম করি। আর সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল মানে পুরা ব্রেনের অর্ধেক অংশ, মানে সেরিব্রাল হেমিস্ফিয়ার একটা অংশ। আর নিউরো ট্রান্সমিটারটা কি? নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল সাবস্টেন্স, যেমন অ্যাসিটাল কোলাইন একটা নিউরো ট্রান্সমিটার। অ্যাসিটাল কোলাইন যদি কোনো নার্ভ এন্ডিং এ, অনেক সময় দেখা যায় কি মানে অটোইমিউন ডিজিজে এই অ্যাসিটাল কোলাইনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় শরীরে। তখন কি হয়, এই অ্যাসিটাইলকোলাইন রিসেপ্টরগুলিকে এবং অ্যাসিটাইলকোলাইনকে ধ্বংস করে দেয়। ফলে কি হয়, ওই ব্যক্তির মানে নার্ভাস সিস্টেম এবং মাস্কুলার সিস্টেম প্রবলেম হয়ে যায়, বিভিন্ন প্যারালাইসিস হয়ে যায়। সুতরাং এই রোগটার নাম হচ্ছে মায়াস্থেনিয়া গ্রাভিস। অনেক রোগী আসে। তো আরেকটা নিউরো ট্রান্সমিটার আছে ডোপামিন, সেরোটোনিন, এগুলি খুব হ্যাপিনেস সৃষ্টি করে, এন্ডোরফিন। হ্যাঁ, তো এগুলোও নিউরো ট্রান্সমিটার। এই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে আমাদের ব্রেনটা কাজ করে আর কি, নার্ভাস সিস্টেমটা কাজ করে। তো এ পর্যন্ত। এরপরে আমরা আর চোখ যেটা, হ্যাঁ, চোখটাও একটা সেন্সরি নার্ভাস সিস্টেমের অংশ। এখানে এর জন্য চোখ সম্বন্ধে একটু বলি। তো চোখ দিয়ে আমরা ক্যামেরার সাথে তুলনা করা যায় চোখকে। এবং এটা চোখের স্ট্রাকচারের দিকে আমরা যদি তাকাই, ওই যে ছবির মধ্যে আছে, এটা সামনের থেকে পিছনের দিকে যায়, একটুখানি জানার দরকার আছে, কারণ আমাদের এই বোঝার দরকার আছে কোন জায়গায় রোগটা হয়েছে। কনজাংটিভা মানে কি? চোখের উপরে একটা পাতলা স্বচ্ছ একটা পর্দা থাকে, এর নাম হচ্ছে কনজাংটিভা। পুরা সামনের দিকে থেকে পুরা অংশটাকে কাভার করে রাখে, কিন্তু কর্নিয়াকে কিন্তু কাভার করে না। এরপরে যে কর্নিয়া যে ট্রান্সফার করে না, কর্নিয়া মানুষকে দান করে, যে মানুষ চোখ দান করে, কর্নিয়াটাকেই দান করে। ওই কর্নিয়া একটা কাপের মতো, ওইটা হচ্ছে মাঝখানে থাকে এবং ওটার ভিতর দিক দিয়ে ভিতরে একটা ইয়ে থাকে, ওপেনিং থাকে, ওইটাকে বলে পিউপিল থাকে। এবং আচ্ছা, তারপর কর্নিয়ার পরে হচ্ছে এসক্লেরা। এসক্লেরা হচ্ছে কনজেক্টিভার যে পাতলা পর্দাটা আছে না একদম উপরে, তার ইমিডিয়েট নিচে থাকে হলো এসক্লেরা। তারপরে হচ্ছে কর্নিয়ার পিছনের দিকে আইরিস থাকে। ওই আইরিস পিপিল
এর চারিদিকে থাকে, আইরিসটা ছোট হয় বড় হয়, কন্ট্রাক্ট ওখানে মাংসপেশি থাকে, তো এটা কন্ট্রাক্ট করলে ছোট হয়ে যায়, ডাইলেট করে আবার। এবং এই আইরিস এবং পিপলের পিছনে থাকে লেন্স। এই লেন্সের যদি আমাদের অস্বচ্ছ হয়ে যায় বয়সের কারণে, তখন ক্যাটারাক্ট হয়। এবং এই সামনের দিকে এবং পিছনের দিকে দুইটা ফ্লুইড থাকে, ফ্লুইডের চেম্বার থাকে। অ্যাকুয়াস হিউমার বলে, একটা পিছনের দিকেটা হলে ভিট্রাস হিউমার বলে, সামনের দিকটাকে অ্যাকুয়াস হিউমার বলে। এবং এই পানির প্রেসার যদি বেড়ে যায় তখন আমাদের গ্লুকোমা হয়। এরপরে থাকে পিছনে থাকে রেটিনা থাকে, যে যে রেটিনার পর্দার উপর আমাদের চোখের মানে আমরা যে দেখি সেই ছায়াটা পড়ে, ওখানে একটা ইমেজ তৈরি হয়, ওটা অপটিক নার্ভ দিয়ে ব্রেনে চলে যায়। ব্রেনে এই মেসেজটা চলে যায়, তখন আমরা দেখতে পাই। তো এটা তো ওগুলো স্ট্রাকচার, কিন্তু বাইরের দিকেও একটা স্ট্রাকচার আছে, যে একটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, একটা ল্যাক্রিমাল স্যাক। ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা যে পানি তৈরি করে সে কিন্তু চোখের বাইরের দিকে থাকে, চোখের বাইরের দিকের উপরের অংশে থাকে। এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা এই সবসময় পানি তৈরি করছে, চোখটাকে একটা লুব্রিকেট তৈরি করছে। অনেকে বলে না পানি শুকিয়ে গেছে চোখের, ওই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, তখন পানি আসে ঠিকই, কিন্তু তখন পানি তৈরি হয় না, তখন ড্রাই হয়ে যায়, ড্রাই আই হয়। আবার ল্যাক্রিমাল স্যাক একটা আছে, ওটা হচ্ছে মানে নাকের শুরুতে মিডিয়াল দিকে, মানে ভিতরের দিকে থাকে, আর ওইটা তো বাইরের দিকে থাকে গ্ল্যান্ডটা। ল্যাক্রিমাল স্যাকটা হলো নাকের সাইডে থাকে, উপরের দিকে থাকে, চোখের কোনায় থাকে। এবং এটা ডাক্ট থাকে, ওইটা ওই ন্যাজল ল্যাক্রিমাল ডাক্ট আছে এই মানে ল্যাক্রিমাল স্যাক থেকে স্যাকের মধ্যে পানিটা এসে জমা হয়, এবং ডাক দিয়ে এটা নাকের মধ্যে গিয়ে ওপেন হয়। এই জন্য আমরা দেখি না কান্নাকাটি করলাম নাকে পানি চলে আসে। তো এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের মধ্যে যে পানিটা তৈরি হয়েছিল সেটা ল্যাক্রিমাল স্যাকের মধ্যে আসলো, তখন ল্যাক্রিমাল ডাক্টের মাধ্যমে ল্যাক্রিমাল স্যাকের মধ্যে আসলো, আর ন্যাজো ল্যাক্রিমাল ডাক্টের মধ্যে এটা নাকের মধ্যে দিয়ে ড্রেন হয়ে গেল। এই জন্য আমরা বুঝতেও পারি না যে আমাদের নাকের মধ্যে পানি আছে কিনা, এটা অটোমেটিক্যালি ড্রেন হয়ে যায়। যদি আমাদের এই ল্যাক্রিমাল স্যাকটা ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, তখন এটাকে বলে ড্যাক্রিওসিস্টাইটিস বলে। তখন আমাদের কি হয়, ওইখানে চোখের ওই যে নাকের কোনায়, চোখের কোনায়, নাকের দিকে এখানে ফুলে যায়, ব্যথা হয়, পুজ হয়, এটা হলো ড্যাক্টিওসিস্টাইটিস হয়। তারপরে অনেক সময় এই ন্যাজোল্যাক্রিমাল ডাক্টের এটা ফিস্টুলাও হয়ে যায়। হ্যাঁ, সুতরাং চোখে আমাদের ওই স্ট্রাকচারের সামনে থেকে পিছনের দিকেও প্রবলেম হতে পারে, আবার প্রবলেম হতে পারে ল্যাক্রিমার গ্ল্যান্ডে এবং ল্যাক্রিমার স্যাকে প্রবলেম হতে পারে। তো নার্ভাস সিস্টেম, এবার এটা মোটামুটি একটা আইডিয়া হলো নার্ভাস সিস্টেমের। এখন নার্ভাস সিস্টেমের ওষুধ আমরা কিভাবে সিলেক্ট করতে পারি? আমি কিন্তু প্রত্যেকটা ছবির মধ্যে যতটুকু জানি ততটুকুই দেখিয়েছি যে কোন ওষুধটা কোথায় কাজ করবে। তো আমি একটু সংক্ষেপে বলি, একটা লিস্টও দিয়ে দিয়েছি, যে নিউরন যে সেলটা, হ্যাঁ, মানে নার্ভাস সিস্টেমের যে একক, সেটা না পুরা নার্ভাস সিস্টেমে F1 F2 কাজ করে। আমার জানা মতে F1টাকে আমরা মুখে খেতে দিই এবং F2টাকে আমরা মানে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করি। হ্যাঁ, এখন মুখে খেতেও দাও যে, আমি এটা জানা নেই। হ্যাঁ, তো নিউরন সেলের মধ্যে সেলের উপরে কাজ করে F1 and WE টা কেন? কারণ নার্ভের অ্যাকশন যদি প্রচন্ড বেড়ে যায়, এক্সাইটেবিলিটি হয়ে যায়, রোগী যদি মারপিট করে, মানে বকা ঝকা ঝগড়াঝাটি করে, তখন ডাব্লিউটা দিলে আমাদের রোগীটা শান্ত হয়ে যায়। আবার যদি কোনো মানুষ লেজি হয়, কোনো কাজ করতেই চায় না, তখন সম্ভবত ডাব্লিউটা দিলে সে আর কি, ডাব্লিউটা কি করে, বেড়ে গেলে কমায়, কমে গেলে বাড়ে, সেই থিওরি অনুসারে হয়তো ওই লেজি পার্সনটাকে মানে ব্যালেন্স করবে সম্ভবত। আর ব্রেনের উপরে আমাদের F1টা কাজ করে, কিন্তু স্পাইনাল কর্ড যে স্পাইনাল নার্ভ যে, সেখানে আবার S3 C3 কাজ করে। হ্যাঁ, মোটর নার্ভ যেটাতে আমরা হাঁটা চলা করি, চলাফেরা করি, এবং জ্বরের উপরেও কাজ করে F1। হ্যাঁ, এবং মোটর নার্ভের উপরেও কাজ করে। তো আরেক যেমন আমি দেখেছিলাম S5 অ্যাকটস অন মোটর নার্ভ, S5টাও মোটর নার্ভের উপর কাজ করে। আর সেন্সরি নার্ভের উপরে কাজ করে F2, যেটাতে আমরা দেখি শুনি, মানে দেখি শুনি, কানে শুনি, টেস্ট নেই, এগুলো হচ্ছে এই সেন্সরি নার্ভটা F2 কাজ করে। তারপরে নার্ভাস সিস্টেমের পেইন কিলার, ইনফেকশন কমাবে, পেইন কমাবে, এবং ব্রেনের মাঝ ব্রেনে যে হাইপোথ্যালামাস তার উপরে কাজ করে C5টা কাজ করে। এবং জ্বরে দেখা গেছে যে আমাদের হাইপোথ্যালামাস থেকেও টেম্পারেচার রেগুলেশন করে, আমরা F1 দিতে পারি কারণ এটা জ্বর কমায়, আবার C5ও দিতে পারি।
ব্রেনে যে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, এটা A1 অথবা A3 কাজ করে। L1টা ব্রেনের লিম্ফেটিক সার্কুলেশন, ব্রেনে কিন্তু লিম্ফেটিক সার্কুলেশন নেই। হ্যাঁ, তো এটা আমি আগে জানতাম না, কিন্তু নতুন ভাবে আবিষ্কার হয়েছে যে ওই যে ম্যানিঞ্জেস আছে না, 3 লেয়ারের যে টুপি পরিয়েছিলাম, ওই ম্যানিঞ্জেসের কিছু স্পেশাল সার্কুলেশন আছে, ওইটা কি করে ব্রেনকে লিম্ফেটিক সার্কুলেশন দেয়। কিন্তু দেখা যায় যে যখন সেরিব্রাল ভাস্কুলার ডিজিজ হয়ে যায়, যখন মানুষের ব্রেন অ্যাট্রোফি হয়ে যায়, তখন অনেক জায়গায় অক্সিজেন পৌঁছাতে পারে না। তখন এলন যদি আমরা দিই, তখন ওই জায়গায় অক্সিজেন নিউট্রিশন ওগুলো পৌঁছায়, সেখানে যেখানে অক্সিজেন নিউট্রিশন পৌঁছায় না। সুতরাং এলনটা খুব ইম্পর্টেন্ট ব্রেনের জন্য। আর ভেনন তো আমরা জানি জেনেটিক ডিজিজ স্টেজিতে কাজ করে। আর S2টা সিনাপসিসের উপরে কাজ করে। আবার ওই যে বিশ্ববিখ্যাত ভেগাস নার্ভ, এর উপর কাজ করে S11। আর এখন আমরা কিভাবে সিলেকশন করব নার্ভাস সিস্টেমের রেমেডিকে, নার্ভাস সিস্টেমের ওষুধ নির্বাচন কিভাবে আমরা করব? এটা হলো আমরা ফাংশনাল রেমেডি F1, ওই যে উপর থেকে আমরা ছবি থেকে F1, S11, S10, S5, S1, A3, এগুলো তো বুঝলাম, কিন্তু S10টা কেন? S10টা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনকে বলা হয় যে সেকেন্ড ব্রেন বলা হয়। হ্যাঁ, সুতরাং ইন্টেস্টাইনের রেমেডি এখানে S10 আসতেই পারে। তারপরে হচ্ছে S1 তো ইউনিভার্সাল রেমেডি সেই হিসেবে আসতে পারে, এবং আলাদা ব্রেনের উপরে এর কাজ আছে কিনা সেটা জানি না, তো এটা পেলাম আর কি। আর টিস্যু রেমেডি হচ্ছে সিয়ন, আর ইলেকট্রিসিটি তো আমরা যে কোনো ইলেকট্রিসিটি সিমটম হিসাবে আসবে। তো আমরা ব্রেনে উচ্চ শক্তি ব্যবহার করে অনেক সময় খুব ভালো রেজাল্ট পাই, যেমন পাগল রোগী, হিস্ট্রিয়ার রোগী, এপিলেপসি রোগী, এগুলোতে F1, WE এগুলো যদি উচ্চ শক্তি 10,000-এ দিই, তাহলে আমাদের খুব ভালো কাজ করে। আর বসলে পা যদি অবশ হয়ে যায়, আর এটা আমরা হাই পাওয়ার ব্যবহার করতে পারি। নার্ভের ব্যথা, পুরাতন ব্যথা, মানে প্রচন্ড ব্যথা, সেখানে আমরা C5টা খুব ভালো কাজ করে। হ্যাঁ, এটা ইনফেকশনও কমায়, আবার ব্যথাও কমায়। আবার হেঁচকি উঠলে, মাথা ব্যথা হলে, মাথা ঘোরালে S11, ওই যে ভ্যাগাস নার্ভ, এটা হাইপোটেন্সিতে ভালো কাজ করে। আর প্যারালাইসিসের রোগীদের আমাদের S11 ভেন অন, S5 WE, এটা হাইপোটেন্সি ব্যবহার করতে পারি। এখন আমরা যদি প্রোটোকল সাজাতে চাই, কিভাবে সাজাবো? আমাদের ওই যে আমি একটা ফর্মুলা নিজের থেকে বানিয়েছিলাম, SCAL-ABVE। এস মানে এস গ্রুপের ওষুধ আমরা উপর থেকে ফাংশনাল রেমেডি থেকে সিলেক্ট করতে পারি। সি মানে সি গ্রুপের ওষুধ, সিয়ন সিলেক্ট করতে পারি। এ মানে ওখানে A1 অথবা A3 থেকে সুবিধা মতো আমরা একটা সিলেক্ট করব। আমার L1 যোগ করব, F1 যোগ করব, ভেন অন যোগ করব। কিন্তু এখানে কিন্তু ভারটা নাই, ভার অনটা নাই। কিন্তু ব্রেনের যদি অনেক সময় কিরমি কিরমি দেখা যায় অনেক সময়, তখনও আমরা ভার অনটা ব্যবহার করতে পারি। আর ইলেকট্রিসিটি তো ব্যবহার করতে পারি, একটা হাইপোটেন্সি ব্যবহার করতে পারি, আর টেম্পারামেন্টের মেডিসিন ব্যবহার করতে পারি। টেম্পারামেন্টের মেডিসিন আগেরটা একটু কারেকশন করতে হবে, এই জন্য সামনের ক্লাসে আমি টেম্পারামেন্টের মেডিসিনটা আবার বলবো। তো এই হলো নার্ভাস সিস্টেমের কিন্তু নার্ভাস সিস্টেমে কি কি রোগ হতে পারে? আমি ডিজিজের কয়েকটা লিস্ট দিয়েছি। এর মধ্যে মানে অনেক বড় লিস্ট যদিও, কিন্তু এর মধ্যে কমন গুলোকে আমি হলুদ কালির দাগ দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। আবার এর মধ্যে ওই বড় লিস্টের মধ্যেও দেখা যাচ্ছে যে কিছু কিছু আবার কমন পড়ে যাচ্ছে, যে খুব কমন আসছে। তো এত বড় লিস্ট কোথায় পেলাম? এই লিস্টটা করেছি আমি, যে আকুপ্রেশার বইটি লিখেছিলাম, ওখানে আকুপ্রেশার কোন কোন রোগে কি কি পয়েন্ট, সেখান থেকে আমি লিস্টটা নিয়েছি। ওগুলো তো খুব কমন, হ্যাঁ, সেটা কমন। এবং ইলেকট্রো হোমিওপ্যাথির 2টা বইয়ের লিস্ট থেকে ম্যাক্সিমামই নিয়েছি, যেগুলো একটু আনকমন মনে হয়েছে সেটা নিইনি। আর হোমিওপ্যাথির বিভিন্ন ভিডিও থেকে, আমাদের 3rd ইয়ার 4th ইয়ারের হোমিওপ্যাথির সিলেবাস থেকে, তারপরে আমি তো প্রায় মোর দেন 25 ইয়ার্স কিছু কিছু হোমিওপ্যাথি রোগী দেখেছি, ওখানে থেকে কিছু কিছু রোগ নিয়েছি, যেগুলো রোগ হিসাবে না, সিমটম হিসাবে যেগুলো আমি প্রবলেম ফেস করেছিলাম সেগুলো দিয়েছি। তারপরে শর্মা হোমিওপ্যাথি ইন্টারনেট থেকে, ওখান থেকেও লিস্ট কালেক্ট করেছি। আর হোমিওপ্যাথির বিভিন্ন গাইড থেকে লিস্টগুলি করেছি। এখানে অনেক বড় লিস্ট হয়ে গেছে। তো এখানে যে টার্মগুলো, মেডিকেল টার্ম আছে, সেগুলি অনেক সময় বোঝা নাও যেতে পারে, কমনটার বাইরে আনকমন। সেই ক্ষেত্রে আমরা গুগলে সার্চ করতে পারি ওই ইংলিশটা দিয়ে। হ্যাঁ, গুগলে আসবে, খুব শর্ট করে কিন্তু আসে। আমি অনেক কিছু এভাবে গুগলে দিকে শর্ট করে আসলে পরে ওটার যে অর্থগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমরা লিখতে পারি যেমন এনকেফালাইটিস বাংলা মিনিং কি, তখন ওই বাংলা মিনিংটা চলে আসলো, ওইভাবে আমরা সহজেই দেখতে পারি। সুতরাং আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না ওই রোগটা সম্বন্ধে। এভাবে আমরা শর্ট ভাবে আমরা রোগটা শিখতে পারি। তো এই ছিল আজকের আলোচনা।
জি ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আপনার ক্লাসটা মানে অনেক দ্রুত নিয়ে নিছেন। হ্যাঁ, হ্যাঁ, জি জি। আ অল্প সময়ের মধ্যে এত ইনফরমেশন দিচ্ছেন, সমাধান। এটা আসলে সবার পক্ষে নেওয়া সম্ভব না। তবুও ক্লাসটা খুবই দরকার চমৎকার হলে আমরা হইছে। রিপিট করতে পারবো আস্তে আস্তে, হ্যাঁ, যদি হ্যাঁ, তো হ্যাঁ, এখন অবশ্যই, আগে শেষ অবশ্যই। করে নিই, হ্যাঁ, এরপরে সামনে ক্লাসে যে নার্ভাস, এটা তো বড় সিস্টেম, এরপরে সিস্টেম গুলো ছোট, এন্ডোক্রাইন সিস্টেম, ওগুলো সব ছোট ছোট অসুবিধা নাই। সিস্টেম। আপনি ১ম এ একটা টাচ দিয়ে যান, পরে আবার এটাকে আরেকটু ধীরে ধীরে একটু ঠান্ডা মাথায় পড়াবেন। তাহলে আমাদের ছবিগুলো মানে দেখলে ছবিগুলো দেখলে অনেকটা আইডিয়া হবে হ্যাঁ, যে ঠিক কি কি আছে। জিনিস আছে। আমাদের তো জানা দরকার কি কি জিনিস এবং কি কি ওষুধ কোথায় কোথায় কাজ করবে, এটুক জানলেই আমাদের ঠিক। মোটামুটি হয়ে চলে যায় আর কি। ঠিক হ্যাঁ, আছে ম্যাম, আজকে একটু বেশি করে মানে নলেজ দিলেন সবকিছু, তারপরে আর একটু ভাঙে ভাঙে ছোট ছোট করে করে আমাকে একটু পড়াইলে আরো ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক পরে। ডোজটা ওভার ওভার ডোজ হয়ে গেছে গা। আর একটু কমায় দেন লাগে। আচ্ছা, ঠিক আছে। ম্যাডামকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। হ্যাঁ, উনি খুবই আচ্ছা, সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে আমাদের যে শিখালেন। আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু আমাদের সময় স্বল্প, আমাদের ১ ঘন্টার বেশি আমরা অনলাইনে সুযোগ পাবো না। আর দ্বিতীয়বার লিংক এখনো আমরা নেওয়া শুরু করি নাই। যাই হোক, ক্লাস আরো কয়েকটা যাক, আমাদের আরো গ্রুপে মেম্বার বাড়ুক, তারপর আমরা চিন্তা ভাবনা করবো। তো আজকে আমরা যে ভেষজটা নিয়ে আলোচনা করবো, এটা খুবই কমন আমাদের জন্য, যেহেতু আমরা সবাই এখানে হোমিওপ্যাথিক ডাক্তার। এটার নাম হচ্ছে ম্যাট্রিকেরি ক্যামোমিলা। তো আমাদের হোমিওপ্যাথিতে এটা একটা কমন মেডিসিন। হ্যাঁ, এটা সাধারণ নাম হচ্ছে ক্যামোমাইল। আর এটার বিশেষ বর্ণনাতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে ম্যাট্রিকা রিয়া ক্যামোমিলা, সাধারণত ক্যামোমাইল, অনেকে এটাকে ক্যামোমিলা বলে, জার্মান ক্যামোমাইল, হাঙ্গেরিয়ান ক্যামোমাইল, হুম, তারপর বন্য ক্যামোমাইল, নীল ক্যামোমাইল, এরকম অনেক ধরনের নামে এটা পরিচিত। এটি একটি বার্ষিক, মানে এটা বছরে একবার হয়। হ্যাঁ, এরকম একটা ভেষজ। সাধারণত আহ, এটা এটা এম রেকুটিয়া নামক ভেষজ ক্যামোমাইলের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যদি অন্য প্রজাতি ক্যামোমাইল হিসেবে ব্যবহৃত হয়। গাছটি সাধারণত চা তৈরিতে ব্যবহৃত হয়, মানে ক্যামোমিলা যে গাছটি, এটা মূলত চা তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, ম্যাট্রিকেরিয়া ক্যামোমিলা দক্ষিণ এবং পূর্ব ইউরোপের স্থানীয় ভেষজ হিসাবে এটা পাওয়া যায়। এছাড়া এটা সমস্ত মহাদেশেই পাওয়া যায়। এটি শাখাযুক্ত খাড়া এবং মসৃণ কাণ্ড রয়েছে। এটি 15 থেকে 60 সেন্টিমিটার উচ্চতায় বৃদ্ধি পায়। লম্বা ও সরু পাতাগুলো দ্বিপাক্ষিক। ফুল এটার কুলেট ফুলের মাথায় বহন করে। এই ফুল গ্রীষ্মের শুরুর দিকে থেকে মাঝারি সময়ে ফোটে। একটি সুগন্ধযুক্ত সুবাস থাকে এর মধ্যে। হচ্ছে গাছের একটু বর্ণনা। আর একটা ব্যবহৃত অংশ হচ্ছে, এটা ফুলের যে অংশটা, এটাই মূলত আমাদের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, পুরো গাছটা না। ফার্মাসিউটিক্যাল যদি এটা ব্যবহার দেখি আর কি, এটি মূলত মানসিক উৎকণ্ঠা জনিত অবস্থাকে প্রশমিত করতে এটা ব্যবহৃত হয়, এবং প্রাচীন চিকিৎসায় এটি নিদ্রাকারক ভেষজ হিসাবে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসায় এটি গবেষণার মধ্যে জানা যায় যে রোগীদের অস্থিরতা কমাতে এটা বহুত কার্যকরী একটা ভেষজ। এছাড়া এটি অ্যান্টি অ্যালার্জি, পেটের গোলযোগ এবং চোখের প্রাদাহিক অবস্থায় ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম এই মেডিসিনটা ব্যাপকভাবে ব্যবহার হয়। অ্যানালগেসিক মানে ব্যথা নিবারক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি স্পাজমোটিক, তারপর এটা ডায়াফোরেটিক, ল্যাক্সেটিভ, স্টোমাটিক, স্যাডাটিভ, নার্ভাসনেস, হেডেক, অ্যাংজাইটি, ডাইজেস্টিভ প্রবলেম, ইনডাইজেশন, গ্যাস্ট্রাইটিস, এক্সেসিভ গ্যাস, অ্যাবডোমিনাল ব্লোটিং, কলিক, হার্নিয়া, পেপটিক আলসার, একজিমা, কোয়ালিজম, টক এন্ড স্লিপ, এই সকল বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই ভেষজটা ব্যবহার আছে। তো এটার ভেষজ গুণটা কি, আমরা একটু এটা ভেষজ গুণাবলী নিয়ে আলোচনা করি। আমরা যা সবাই জানি, ক্যামোমিল একটা শিশুদের উপর বিশেষ কার্যকরী মেডিসিন। আমাদের মানে হোমিওপ্যাথি বেশিরভাগ ডাক্তাররাই ক্যামোমিলা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করে।
এবং কিছু মহিলাদের উপর এটা তার ব্যবহার আছে, কিন্তু বিশেষ করে বাচ্চাদের উপর এটি ব্যবহার আছে। কিন্তু আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে পুরো এজ গ্রুপের মেডিসিনের মধ্যে আমরা এটার ব্যবহার দেখি, পুরো এজ গ্রুপের মধ্যে। তার মানে এইটার শুধুমাত্র বাচ্চা শিশু বাচ্চাদের এবং মহিলাদের কিছু কিছু জায়গায় ব্যবহার করার জন্যই উপযোগী না, বরঞ্চ সামগ্রিক রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার করার সম্ভাবনা মানে সুযোগ আছে। কেন? কারণ এটা পুরো নার্ভাস সিস্টেমের উপর চমৎকার কাজ করে। স্নায়বিক উত্তেজনা মানে প্রশমিত করার জন্য এটি একটা চমৎকার ভেষজ। আমরা একটু আগে যে আমাদের সাবা ম্যাডামের ক্লাসটাতে আমরা নার্ভাস সিস্টেম নিয়ে কাজ শুনলাম, সেই নার্ভাস সিস্টেমের উপর এটা ব্যাপক কাজ করে। আমরা যদি এটার মানে ইয়েটা দেখি, মানে ক্যামোমিলা আমাদের স্ক্রোফলোসো গ্রুপের কোন মেডিসিনের মধ্যে সবচেয়ে ব্যবহৃত হয় সেটা, তাহলে আপনি দেখবেন এটা S11 এর উপর বেশি ব্যবহৃত হয়েছে, 30%। কেন 30% ব্যবহার করা হয়েছে? কারণ S11 হচ্ছে আমাদের ভেগাস নার্ভের উপর সবচেয়ে অধিক কার্যকর, ঠিক আছে? এই জন্য ভেগাস নার্ভের উপর কাজ বৃদ্ধি করার জন্য এই ভেষজটার মধ্যে, আমাদের এই ভেষজটা S11 এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এবং আমরা একটু আগে যেটা জানলাম যে সিম্পেথেটিক নার্ভ যখন উত্তেজিত হয়ে যায় তখন আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঠিক এরকম আমরা যদি ক্যামোমিলা নিয়ে একটু কথা বলি, ক্যামোমিলাতে আমরা দেখি যারা প্রচুর পরিমাণে ক্রোধান্বিত হয়, উত্তেজিত হয়, তারা যখন কোনো আহ, আহ, মানে এই ক্রোধান্বিত হয়ে উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের ক্যামোমিলা একটা চমৎকার মেডিসিন। তো এই মেডিসিনটার সাথে আমাদের ফিজিওলজিক্যাল যে একটা কানেকশন আছে সেটা আমরা আজকের ক্লাস থেকে জানতে পারলাম। যখন কেউ উত্তেজিত হয়, রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, ঠিক আছে, তখন তার সিম্পেথেটিক নার্ভগুলো অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং তার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়, ঠিক আছে? আর প্যারাসিম্পেথেটিক নার্ভটা ঠিক তার উল্টো কাজ করে। তো আমাদের ক্যামোমিলা একদিকে সিম্পেথেটিক নার্ভের যে উত্তেজনার কারণ সেই কারণটাকে যেমন কভার করে এবং প্যারাসিম্পেথেটিকটাকে অ্যাক্টিভিটি করে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা তার যে মানে অসুস্থতার যে মূল কারণ সেটাকে কন্ট্রোল করে রোগীকে সুস্থ করতে সাহায্য করে। যার কারণে আমাদের ক্যামোমিলা প্রত্যেকটি স্ক্রোফলোসো গ্রুপের মধ্যে এটা ব্যবহার করা হয়েছে। এটা মানে স্নায়বিক উত্তেজনার মধ্যে ব্যবহার হওয়ার কারণে বিশেষ করে যাদের প্রসব বেদনা, দন্ত বেদনাগ্রস্ত অবস্থা উত্তেজনা সৃষ্টি করে, সেই উত্তেজনাটাকে প্রশমিত করতে ক্যামোমিলা অধিক কার্যকরী। ক্রোধান্বিত প্রবল চিত্তবিকার বশত, মানে আমাদের যে রোগের অনেকগুলো কারণ আছে, ঠিক আছে? আমরা দুঃখ পেলেও যেমন আমাদের রোগ হয়, সেরকম আমরা যদি ক্রোধান্বিত হই, রাগ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়। আমরা হয়তো বা কারণে অকারণে রাগ করে বসি, অনেক উত্তেজিত হয়ে বসি, এগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ইফেক্ট করে, আমাদের লিভারের ওপর, আমাদের কিডনির ওপর, হার্টের ওপর, এগুলোর কিন্তু প্রভাব আছে। আপনারা দেখবেন কেউ ঝগড়া করে হার্ট অ্যাটাক করে পরবর্তীতে সে মারা যায়। আবার দেখা যায় যাদের হার্ট অ্যাটাক হয় না, অতিরিক্ত ক্রোধান্বিত হওয়ার কারণে যে তার দেখবেন লিভার ধীরে 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 মানে অকর্ম হয়ে গেছে, তার লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা কখনোই কিন্তু বোঝার চেষ্টা করি না যে আমাদের শরীরের সাথে মনের একটা গোপন সূত্র আছে, ঠিক আছে? কিন্তু আমরা যারা হোমিওপ্যাথির ডাক্তার তারা কিন্তু এটা হাড়ে হাড়ে বুঝি যে আমাদের শরীরের সাথে মনের কি সম্পর্ক। আর যারা হোমিওপ্যাথির মাইন্ড মেথড করেন তারা তো এটার মানে এই বিষয়ে তো কোনো বলতে হবে না যে মনটা আমাদের শরীরটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। যাই হোক, আমাদের ইলেকট্রোন্যাচুরোপ্যাথিতে এত ভাবনা চিন্তা করার দরকার নাই, কারণ আমাদের এই সিস্টেমে প্রত্যেকটা ভেষজকে এমন ভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটা মেডিসিনকে এমন ভাবে সাজানো হয়েছে যে রোগের কারণ যেখান থেকে সৃষ্টি হোক না কেন আপনার ওষুধ কাজ করবেই। তো আমাদের রোগ যদি মনে করেন বংশগত হয়, সেক্ষেত্রে তো আমরা যেমন ভ্যান ব্যবহার করি। আমাদের রোগটা যদি বিভিন্ন শরীরের পেটে গোলযোগ হোক, স্নায়বিক গোলযোগ হোক কিংবা অন্য যে কোনো গোলযোগ হোক, সেখানে স্ক্রোফলোসো গ্রুপের মেডিসিন এককভাবে কাজ করবে। সেক্ষেত্রে আমাদের ক্যামোমিলার ব্যবহারটা আমরা প্রত্যেকটা এজ গ্রুপের মেডিসিনের মধ্যে পাই, ঠিক আছে? তো আমরা একটু আগে যেটা বললাম যে অতিরিক্ত ক্রোধান্বিত হওয়ার কারণে আমাদের যকৃত আক্রান্ত হয়ে জন্ডিস রোগ সৃষ্টি করতে পারে, যা ক্যামোমিলা সারাতে অত্যন্ত উপযোগী।
ঠিক আছে? ক্যামোমিলা অনেক সময় অনিদ্রা লক্ষণে ব্যবহৃত হয়, বিশেষ করে শিশুদের অনিদ্রা এবং নিদ্রার সময় কেউ যদি চমকে ওঠে, বিশেষ করে বাচ্চারা, হ্যাঁ, এবং মুখে ও হাতের পেশি স্পন্দিত যদি হয়, সেক্ষেত্রে এই ক্যামোমিলাটা ব্যবহার হয়। এ সকল লক্ষণের সহিত যদি উদরে ব্যথা, মানে আমাদের পেটে ব্যথা থাকে, সেখানে ক্যামোমিলা অধিক কার্যকরী। মানে ক্যামোমিলা একদিকে স্নায়ুর উপর কাজ করতেছে, আরেকদিকে এটা আমাদের পেটের উপরও কাজ করতেছে। আমাদের শরীরের বিভিন্ন ব্যথা, যেমন দাঁত ওঠার সময় আমাদের যে ব্যথাটা হয়, সেটা ক্যামোমিলা ব্যবহার করে এটাকে প্রশমিত করা হয়। ইয়া ছাড়া ক্যামোমিলা কোনো কোনো সময় আমবাত লক্ষণেও খুব ভালো কাজ করে। বাত রোগে অন্যান্য ভেষজের মতো ক্যামোমিলা অধিক কার্যকরী। ক্যামোমিলা অনেক সময় সর্দি কাশির ক্ষেত্রে ব্যবহৃত হয়। শ্লথমিক ঝিল্লির ওপর ইহার ক্রিয়া লক্ষ্য করা যায়। শিশুদের সর্দি, নাক অবরুদ্ধ থাকলে কিংবা জলবৎ শ্লেষ্মা ঝরলে, মানে নাক যদি সর্দি ঝরে, হাঁচি এবং নিদ্রাতে যদি কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়, এমনকি বিরক্তিকর নিদ্রা কিংবা নিদ্রাকালে শুষ্ক কাশি অথবা বায়ুনালী শ্লেষ্মা পরিপূর্ণ ঘর ঘর শব্দ বিশিষ্ট কাশি, এইসব যদি উপস্থিত থাকে, ক্যামোমিলা ব্যবহৃত হয় এবং এসব ক্ষেত্রে ব্যবহার করলে আমাদের এই ধরনের রোগীগুলো খুব দ্রুত উপশম হয়। শীতের বাতাস হেতু সর্দি, এটাতে আমাদের ক্যামোমিলা অধিক উপযোগী। হুম, তার মানে একটা মেডিসিনটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। ক্যামোমিলা কোনো সময় উদরশুলে খুব ভালো কাজ করে, পেটের ওপর খুব ভালো কাজ করে। আমাদের অ্যাসকুপের প্রত্যেকটা মেডিসিনই কিন্তু পেটের ওপর খুব ভালো কাজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ক্যামোমিলাটাও আমরা দেখলাম যে পেটের উপর খুব ভালো কাজ করে। ইহা উপরের অনেকগুলো রোগ, মানে সরি, উদরের অনেকগুলো রোগ আরোগ্য করতে সাহায্য করে। হুম, উদরের অনেকগুলো রোগ আরোগ্য করতে সাহায্য করে, বিশেষ করে ক্রোধজনিত পিত্ত প্রকোপে, মানে যারা অতিরিক্ত ক্রোধান্বিত হয় তাদের দেখা যাচ্ছে পিত্ত প্রকোপ দেখা দেয়। ইহা দ্বারা আমাদের ক্যামোমিলা দ্বারা উপকার পাওয়া যায়। ঠিক আছে? গ্যাস্ট্রালজিয়া, মামাশয়, শুলে ইহা ব্যবহার করা যায়। ভুক্ত দ্রব্য পাকাশয়ে পরিপাক না হলে ক্যামোমিলা ফলপ্রদ। ঠিক আছে? মানে আমরা যে খাবারগুলো খাই সেটা যদি পরিপাক না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যামোমিলা প্রয়োগ করতে পারি। উদরস্ফীতি, জিহ্বা পিতাভ, সাদা বর্ণ, মুখ তিক্ত স্বাদ, উদর বেদনা ইত্যাদি লক্ষণে আমাদের ক্যামোমিলা ব্যবহারযোগ্য। ক্যামোমিলা অনেক সময় প্রসব বেদনায় প্রয়োজন। সূতিকার জ্বরে এই ভেষজ ব্যবহার বিশেষ প্রয়োজন। অতিশয় স্নায়বিক উত্তেজনা, অত্যন্ত যন্ত্রণাপ্রদ প্রসব বেদনা লক্ষণে ক্যামোমিলা ব্যবহৃত হয়। মাথার এক পাশে দবদবে শিরোপীড়া, মাথার পিছনের দিকে বেঁকে যাওয়া, মাথা ও কপালে উষ্ণ চটচটে ঘাম থাকে, কর্ণশূল সহ টাটানি ব্যথা, উত্তাপ বোধ, খোঁচা মারা ব্যথা কখনো কখনো দেখা যায়। যে কোনো ব্যথাই হোক না কেন, দাঁত ব্যথা হোক, কান ব্যথা হোক, প্রসব ব্যথা হোক, হাত পা পিঠের ব্যথা হোক না কেন, রুগী এই ব্যথা কখনোই সহ্য করতে পারে না। মানে ক্যামোমিলার ব্যথাগুলো এমন যে এটা সহ্য করতে পারে না। তার মানে আমাদের অ্যাসগুলোর প্রতিটা মেডিসিন ব্যথার উপর খুব ভালো কাজ করে। যে ব্যথাগুলো সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে যদি আমরা অ্যাস গ্রুপের যে কোনো মেডিসিন দিই, তাহলে সেটা রোগীকে খুব দ্রুত উপশম দিবে। কোমরে বা নিতম্বে অসহ্য বেদনা, কোটি ব্যথা, বাতের পেশির আড়ষ্ট ভাব, হাতে পায়ে বাতের বেদনা, রাত্রে ব্যথায় ভালো ঘুমাতে পারে না, রাত্রে পায়ের তলদেশে জ্বালা পোড়া বোধ, এই সকল লক্ষণে ক্যামোমিলা একটি অব্যর্থ ভেষজ। তার মানে আমরা দেখলাম যে আমাদের ক্যামোমিলা স্নায়বিক যে রোগগুলো আছে, স্নায়বিক যে ব্যথাগুলো আছে, সেই সবগুলো স্নায়বিক সমস্যাগুলোকে কাভার করতে সাহায্য করে। এবং আমরা যদি এটা পুরোটা আমরা চিন্তা করে দেখি, এটা অ্যাজমা, উদারময়, আমাশয় সব ক্ষেত্রে এটা ব্যবহার করা সম্ভব। ঠিক আছে? এবং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা যদি এই ক্যামোমিলা দেই, সেক্ষেত্রে চমৎকার ফল পাবো। আমরা শিশুদের ক্ষেত্রে আমরা যদি S2, C1, A1, F1, P1, P3, এটা D7 কিংবা D9 যদি আমরা ব্যবহার করি, তাহলে বাচ্চাদের সর্দি, কাশি, যে কোনো সমস্যা হোক, জ্বর, যে কোনো সমস্যা হোক, এটা আপনি শুধুমাত্র শিশুদের জন্য ব্যবহার করে চমৎকার ফল পাবেন। আপনাকে কোনো কিছু ভাবতেই হবে না, যেহেতু আমাদের এই S2 এর মধ্যে ক্যামোমিলা আছে এবং আমাদের অন্যান্য মেডিসিনের সহযোগিতা, যেমন C1, A1, F1, P1, P3, এই সবগুলো যখন আমরা একত্রে ব্যবহার করব, তখন শিশুদের যে রোগগুলো হয়, ঘন ঘন রোগগুলো হয়, সর্দি, কাশি, ঠান্ডা, ঠিক আছে, নিদ্রাহীনতা, যে কোনো স্যার সমস্যা হোক একটু না কেন। কেমন জানি শোনা যাইতেছে। স্যার হ্যালো, স্যার
স্যার একটু শোনা যায়, আবার একটু মানে শোনা যায় না, এরকম হইতেছে। এরকম হয় কি এখন? ফর্মুলাটা আবার বললেন। একটু এখন আপ ডাউন হয় স্যার, হ্যাঁ, একটু সাউন্ড আপ ডাউন হয়। মেবি ডাউন হচ্ছে স্যার। মেবি নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, যাই জি হোক, স্যার। আপনারা শিশুদের ক্ষেত্রে এই প্রোটোকলটা ইউজ করেন, স্যার প্রোটোকলটা একটু আবার বলেন। S2C1A1, F1 P1 এবং P3, D7 কিংবা D9 এ ব্যবহার করবেন। স্যার স্যার এস টু একটু সি কষ্ট করে ওয়ান এ আরেকবার ওয়ান বলেন। আরেকবার বলবেন? S2C1A1, F1 S2C P1 P3। F1 P1 P3 স্যার। হ্যাঁ, S2A1 S2A1 F1 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 S2C1, হ্যাঁ, S2C1 F1 A1 P1 A1 P3। P1 P3 স্যার। হ্যাঁ, স্যার কত কি বলছেন? এটা আমরা D7 কিংবা D9 এ যদি প্রয়োগ করি, তাহলে আমরা খুব চমৎকার রেজাল্ট পাবো। স্যার এটা বাচ্চা কি ওষুধ, অসুখের জন্য বাচ্চাদের? শিশুদের যে কোনো সর্দি, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, ঠিক আছে, পেটের সমস্যা, যে কোনো গন্ডগোলই হোক না কেন, বাচ্চাদের আসলে এটা বানায় রাখবেন, খালি দিয়ে দিবেন। এক ওষুধে বাচ্চাদের সকল রোগের চিকিৎসা। জি স্যার। এত এত কিছু ভাবার দরকার নাই। আপনার একদিনের বাচ্চা থেকে শুরু করে আপনার 2 বছরের বাচ্চাদের এই ওষুধ গণহারে দিবেন, যেই রোগ নিয়ে আসুক কেন, দেখবেন রোগী স্যার সুস্থ। আরেকবার আমি বলি ঠিক আছে কিনা, S2C1A1F1 P3 ঠিক আছে? P1 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 হ্যালো S2C1 A1 F1 P1 P3 জি, রাইট রাইট। ডি এইট এ। D7 D8 D9। এস হ্যাঁ, মানে নেটের সমস্যা, এই জন্য বুঝতে পারছি না। এটাকে হ্যাঁ, টেস্ট বলেন। তো কথা। S2C1 আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, স্যার আচ্ছা ঠিক আছে। কয় ফোঁটা করে দেবো স্যার? বললাম না, বাচ্চাদের 5 ফুটা করে দিতে হয়। 5 ফোঁটা করে দিবেন, বানাবেন D7 কিংবা 5 D9 এ। ফোঁটা দিলে জি হবে, স্যার, 5 ফোঁটা বেশি দিলে জি স্যার, বাচ্চা। জি স্যার। তা আমরা যদি দেখি ক্যামোমিলার ব্যবহার S1 এ 10%, S2 তে 10%, S3 তে 10%, S5 এ 10%, S6 এ 10%, শুধুমাত্র S10 এ নাই। কেন S10 এ নাই এটা আমাদের ভাবা দরকার, যেহেতু S10 আমাদের মানে একটা পেটের মেডিসিন, অ্যাবডোমিনাল মেডিসিন। S11 এ 30% এবং S12 এ 10% বেসিসটা ব্যবহার করা হয়, এবং এটা শুধুমাত্র এস গ্রুপের মেডিসিনের মধ্যে পাওয়া যায়, অন্য কোনো গ্রুপের মেডিসিনের মধ্যে পাওয়া যায় না। ঠিক আছে, আরেকটা ছোট্ট মেডিসিন আজকে পড়ায় দেই, আমাদের হাতে সময় আছে। হুম, সেটার নাম হচ্ছে ভেনোরিকা অফিসিনালিস। ঠিক আছে, ভেনোরিকা অফিসিনালিস, এটা এটা সাধারণত হিট হিট স্পিড অয়েল, সাধারণত স্পিড অয়েল এই নামে পরিচিত। এটি ইউরোপ কিংবা পশ্চিম এশিয়াতে এশিয়াতে পাওয়া যায়। এটা উত্তর আমেরিকাতেও এটার প্রবর্তন আছে, এবং সেখানে ব্যাপকভাবে এটা উৎপাদিত হয়। স্পেনের জমিতে এর চাষ করা শুরু হয়েছে বর্তমানে। ঠিক আছে, গাছটা নিয়ে আজকে আলোচনা না করি, এটার ভেষজটা পুরোটাই ব্যবহার করা হয়, এবং এটার ফার্মাসিউটিক্যাল ব্যবহারটা হচ্ছে এটা লিভার, একজিমা, ক্ষত, সাপের কামড়, আলসার এবং স্কিনের ফুসকুড়িতে ব্যবহার করা হয়। তার মানে এটা ব্যাপক ব্যবহার আছে, এবং এটা বিশেষ করে যদি এটার বিশেষ গুণগুলো নিয়ে আলোচনা করি, এটা কিডনির ক্ষেত্রে খুব ভালো ব্যাপক কাজ করে, এবং কফ এবং নেজাল ক্যাটারে খুব ভালো কাজ করে। ঠিক আছে, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্টাল ভেষজ। হ্যাঁ, এটি মাইক্রোবাইলে কাজ করে, এটা টনিক হিসাবে কাজ করে, হরমোন নিঃসরণে এটা কাজ করে, গলার ইনফেকশনে, সেটা টনসিলাইটিস হোক কিংবা ল্যারিঞ্জাইটিস হোক, এটার উপর কাজ করে, ব্লাড পিউরিফাই করতে এটা সাহায্য করে, তাই এটা স্কিনের উপর খুব ভালো কাজ করে। আমাদের এস গ্রুপের প্রত্যেকটা মেডিসিন আপনি একটু যদি খেয়াল করেন, দেখবেন যে এটা
পেটের উপর ভালো কাজ, পেটের উপর কাজ করবে, আর নয় এটা ব্লাড পিউরিফায়ার উপর খুব ভালো কাজ করবে। ঠিক আছে, ওকে। তো এটা ফুসফুসের যে কোনো রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগে ইহার ব্যবহার হয়। হ্যাঁ, এটা উদারময় এবং আমাশয় দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। গাউট, রিউমেটিজমে এটা কাজ করে। শারীরিক এবং মানসিক এনার্জি বৃদ্ধিতে আমাদের এই ভেনোরিকাটা খুব ভালো কাজ করে। এটার মধ্যে ওমেগা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ওমেগা ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা হার্টের ওপর কাজ করে এবং হার্টের ব্লক দূর করতে সাহায্য করে। এর জন্য আমরা যদি জেনারেল টনিক D6 এটার সাথে 5 ফোঁটা C1 অ্যাড করে দিই, এটা হার্টের টনিক হিসাবে কাজ করবে। মানে হার্টের অ্যাক্টিভিটি, হার্টের যে কোনো সমস্যা হোক এটা দূর করতে সাহায্য করবে। জেনারেল টনিক D6 সাথে 5 ফোঁটা C1 অ্যাড করে দিবেন। ঠিক আছে, এটা পিগমেন্ট বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের যে স্কিনের মধ্যে পিগমেন্ট আছে সেটা দূর করতে সাহায্য করে, ফলে এটা শ্বেতি রোগ দূর করতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করে। S1 এবং APP যদি আমরা ওরালি গ্রহণ করি, এটা ত্বকের মসৃণতা বৃদ্ধি করে। ঠিক আছে, S1 এবং APP। ঠিক আছে, S1 তারপরে কি বললেন? APP 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 হুম হুম হুম। শোনা যাচ্ছে। হ্যাঁ, APP। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এর মধ্যে গ্লুকোসাইড পাওয়া যায়। গ্লুকোসাইড হচ্ছে যা ক্যান্সার সেলকে ধ্বংস করতে সাহায্য করে। তার মানে আমাদের ভেনোরিকা আমাদের ক্যান্সার সেলকেও ধ্বংস করে। এটা পেটের উপর কার্যকারিতা চমৎকার, মেটাবলিজমকে বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের শরীরে যদি মেটাবলিজমটাকে ঠিক করা যায় তাহলে আমাদের যে কোনো রোগ আরোগ্য করা যায়। যার কারণে S1টাকে আমরা বলতে পারি একটা ইউনিভার্সাল মেডিসিন। মানে S1 এর মধ্যে এই প্রত্যেকটা ভেষজ থাকার কারণে S1 আমাদের যে কোনো রোগ আরোগ্য করতে একাই যথেষ্ট। সুতরাং আপনারা যদি রোগীর লক্ষণটাকে ঠিক মতন বিবেচনা করতে পারেন, বিবেচনা করে যদি আমাদের অ্যাজ গ্রুপের যে কোনো একটা মেডিসিনকে সঠিকভাবে নির্বাচন করতে পারেন, ঠিক আছে, আর যদি কিছু নাও পারেন আপনি S1টা খাওয়ার আগে S10টা খাওয়ার পরে দিয়ে দেন, দেখবেন যে রোগী খুব দ্রুত আরোগ্য লাভ করেছে। ঠিক আছে, আচ্ছা। তো এটা কিডনির পাথর দূর করতে সাহায্য করে এবং প্রস্রাবের ফ্লোটা বৃদ্ধি করতে সাহায্য করে। হুম, এটা কফ বের করার জন্য একটি চমৎকার মেডিসিন, চমৎকার একটা ভেষজ। লিভারের টক্সিন বের করতে সাহায্য করে। ব্লাড কোলেস্ট্রল, ব্লাডে যে কোলেস্ট্রল থাকে সেই কোলেস্ট্রলটা কমাতে সাহায্য করে। বিশেষ করে এইচডিএলটা বাড়ায় এবং এলডিএলটাকে কমাতে সাহায্য করে। এটা বাইল প্রোডাকশন বৃদ্ধি করতে সাহায্য করে। এটা ব্লাড এবং লিম্ফের ব্যালেন্সটাকে ঠিক রাখে। আমাদের এই ভেনোরিকা অফিসিয়ালিস একটা চমৎকার ছোট্ট একটা ভেষজ যদিও, এবং এটার ভেষজ গুণগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এটা দেখি, ভেনোরিকা অফিসিয়ালিস এস গ্রুপের মধ্যে 10%, S2 এর সাথে 5%, S3 এর সাথে 5%, S5 এর সাথে এটা 20% দেওয়া হয়েছে। S6 এর সাথে 10%, S10 এর সাথে 10%, S11 এর সাথে 5%। S12 এ এটার ব্যবহার তেমন হয় নাই এবং ভ্যান 1 এর মধ্যে এটা ব্যবহার করা হয়েছে 10%। তার মানে বোঝা যাচ্ছে এই ভেনোরিকা আমাদের বংশগত রোগ আরোগ্য করতে সাহায্য করে এবং মাংসপেশির উপর ক্রিয়া করে এটা প্যারালাইসিস দূর করতে সাহায্য করে। এই জন্য আমরা প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে S1 1000 পাওয়ার সকালে, F1 1000 পাওয়ার বিকালে যদি প্রয়োগ করি, এর সাথে যদি আমরা আরো কিছু মেডিসিন প্রয়োগ করি তাহলে আমরা দ্রুত প্যারালাইসিস রোগী আরোগ্য করতে পারবো। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমার ছোট্ট মেডিসিন ভেনোরিকা এবং ক্যামোমিলা নিয়ে একটু ব্যাপক আলোচনা করলাম। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ক্লাসে আরো কয়েকটা ভেষজ নিয়ে আলোচনা করে এস গ্রুপটাকে, S1টাকে নিয়ে মূল ম্যাথমেটিকা আলোচনা করতে। ঠিক আছে, আজকে আমাদের হাতে সময় কতটুকু আছে? আর 2 মিনিট আছে। জি, আপনাদের কিছু বলার থাকলে বলেন। S1 APP কত পাওয়ারে ত্বকের জন্য উজ্জ্বলতা বৃদ্ধিতে? D4। D4 এ? আচ্ছা হ্যাঁ আচ্ছা, না খাওয়ার জন্য বললেন যে ইন্টারনালি হ্যাঁ, খাওয়ার কথা খাওয়ার বলছেন। জন্য। D4 এ, আচ্ছা। জি। হ্যাঁ, D4 দিতে পারেন। যদি পুষ্টি বৃদ্ধি করতে চান তাহলে D4 দিতে হবে। তাহলে একটু নেগেটিভ করে দিলে ভালো হয়, D6 এ দেন। S1 S10 একসাথে দিলে কি হবে ভাইয়া? ডাইজেশন। D4
প্যারালাইসিসের ক্ষেত্রে এস অন সকালে আর